এখানে ফার্স্ট এ দাগে আছে বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসিকিউ। তো এখানে আমাদের প্রতিটি কোশ্চেনে দেখো প্রতিটি কোশ্চেনে 4টি করে অপশান দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনগুলি সলভ করতে হবে আর বলতে হবে এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক। তো ফার্স্ট যদি আমরা একের দাগটি দেখি, এখানে আছে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত হবে। এখানে কোন অপশানটি সঠিক হবে সেটি আমাদের বলতে হবে। তো আমরা যদি অঙ্কটি একটু ভালো করে দেখি, এখানে বলা হচ্ছে 3 জন বন্ধু মিলে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেছেন, যাদের মূলধন হলো 200, 150 আর 250 টাকা। তো এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত, ওকে লাভ্যাংশ বলতে প্রফিট, তো প্রফিটের যে রেশিওটি হবে সেটি আমাদের কোনটি হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি, যেহেতু বলা হচ্ছে একই সময় পরে, তো আমরা জানি যে একই সময় পরে মূলধনের যে অনুপাতটি হয় সেটি আমাদের লাভ্যাংশের অনুপাতের সমান হয়। তাহলে এখানে আমাদের মূলধনটি যেহেতু দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাতে আমাদের লাভ্যাংশটি হবে। তাহলে অঙ্কটি আমরা এখানে এইভাবে করব যে 16 এ দাগে একই সময়ে মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাতে সমান হয়। অতএব এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত হবে, অতএব এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত হবে যথাক্রমে 200, 150 আর 250। তো 200, 150 আর 250। তো আমরা যদি এর অনুপাতটি বের করি, 0 0 কাটা 5 দিয়ে কাটবে, তো 4 5 20, 3 5 15, 5 5 25, তাহলে হচ্ছে 4:3:5। এখানে আমরা দেখছি এখানে বি দাগের অ্যান্সারটি আছে 4:3:5। তাহলে এখানে আমরা লিখবো যে এটি আমাদের বি দাগের অ্যান্সারটি সঠিক। ওকে, আর কেন আমরা এভাবে বের করলাম নিশ্চয়ই বুঝতে পারছো, যে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে। তো আমরা জানি যে একই সময় পরে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মূলধনের অনুপাতই হবে লাভ্যাংশের অনুপাত, তার জন্য আমরা এইভাবে বের করলাম। এবার আমরা এই 2 এর দাগটি সলভ করবো। তো 2 এর দাগে আছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়। তো এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে শুভেন্দু আর নৌসাদ দুজনে মিলে একটি ব্যবসা শুরু করেন, যাদের মূলধন যথাক্রমে এই 1500 আর 1000 টাকা। তাহলে 1 বছর পরে যদি ব্যবসায় এই টাকাটি ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে শুভেন্দুর কত ক্ষতি হবে সেটি আমাদের এখানে বের করতে হবে। তো দেখো আমরা কি জানি, যদি আমাদের মূলধন দেওয়া থাকে আর কত টাকা মোট লাভ বা ক্ষতি হয়েছে সেটি আমাদের দেওয়া থাকে, তাহলে কার কত লাভ বা ক্ষতি সেটি আমরা বের করতে পারি। তো এখানে আমাদের যেহেতু মূলধন দেওয়া আছে, আমরা মূলধনের অনুপাতেই মোট টাকা থেকে শুভেন্দুরটি বের করব। তো আমরা এখানে লিখব যে 2 এর দাগে শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত যথাক্রমে কত, 1500 আর 1000, 1500 আর 1000। তো আমরা যদি এখানে অনুপাতটি বের করি, তো 5 দিয়ে কাটছে 5, 3 5 15 আর 5 2 10, তাহলে হচ্ছে 30:2। এবার এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে মোট ক্ষতি হচ্ছে এই টাকাটি, তো এবার এখানে শুভেন্দুর কত টাকা ক্ষতি সেটি আমরা বের করব। তাহলে এখানে লিখতে পারি যে অতএব শুভেন্দুর ক্ষতির পরিমাণ শুভেন্দু আগে, তাহলে শুভেন্দুর অনুপাতটি আগে। তাহলে এখানে 3, মোট টোটাল যদি যোগ করা হয় 3 আর 2 5। এবার মোট ক্ষতি কত হয়েছে, মোট ক্ষতি হয়েছে 75 টাকা। তো এখানে 75, 5 দিয়ে 15 দুগুণ 30, 3 15 4 60, 5 15 75। তো 15 15 দুগুণ 30, 3 15 সমান 45 টাকা।
তাহলে এক্ষেত্রে দেখছি যে শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত যদি আমাদের এটি হয় আর মোট যদি ক্ষতি আমাদের 75 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে শুভেন্দুর ক্ষতিটি হবে শুধুমাত্র 45 টাকা। তো এখানে আমাদের এ দাগে আছে 45 টাকা, তাহলে এখানে আমরা লিখবো এটি আমাদের এ দাগের অ্যান্সার। ওকে, এবার আমরা এই 3 দাগে সলভ করবো। তো 3 দাগে আছে ফাতিমা, শ্রেয়া এবং ইস্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া এবং ইস্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। ইস্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটি আমাদেরকে বলতে হবে। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে বলা আছে যে তিনজনে মিলে মোট টোটাল এই টাকাটি দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক্ষেত্রে কে কত টাকা দিয়েছে এর মধ্যে সেটি আমাদের বলা হয়নি। আবার এখানে তিনজনের যে লাভ্যাংশটি, সেই লাভ্যাংশের কত মানে কে কত পেয়েছে সেটি বলা হয়েছে, মোট লাভ্যাংশ কত সেটি আমাদের বলা হয়নি। ওকে, তো এক্ষেত্রে আমরা এই 3টি একসঙ্গে যোগ করলে মোট কত লাভ্যাংশ হচ্ছে মানে মোট কত লাভ হয়েছে সেটি আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের চেয়েছে কি বলা হয়েছে যে ইস্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, মানে এক্ষেত্রে এই ইস্মিতার টাকাটি 6000-এর মধ্যে কত টাকা ইস্মিতার সেটি আমাদের এখানে বের করতে হবে। তো আমরা কি জানি যে একই সময় পরে এখানে যেহেতু বলা হচ্ছে যে বছরে 1 বছর পরে এই তিনজনের লাভ্যাংশ এত এত এত, তো আমরা কি জানি যে একই সময় পরে লাভ্যাংশের অনুপাতটি হয় মূলধনের অনুপাতের সমান। তো এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত যদি মূলধনের অনুপাতের সমান হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এর যে অনুপাতটি হবে সেটি হবে মূলধনের অনুপাত। তাহলে অঙ্কটি আমরা এইভাবে করব যে 3 দাগে ফাতিমা, শ্রেয়া ও স্মিতার লাভ্যাংশের অনুপাত যথাক্রমে কত 50, 100 আর 150। তো 50, 100 আর 150। তো আমরা যদি এখানে অনুপাতটি বের করি তো 50 একে 50, 50 দুগুণে 100, 3 50 150। তো এক্ষেত্রে দেখছি ফাতিমা, শ্রেয়া এবং ইস্মিতার লাভ্যাংশের অনুপাতটি হলো আমাদের এই টাকাটি। অতএব স্মিতা ওই ব্যবসায়ে নিয়োজিত করেছে, বা স্মিতার মূলধন বললেও হবে। ওকে, যে স্মিতার মূলধন হলো সমান কত, দেখো এখানে ফাতিমা, শ্রেয়া আর স্মিতা, তো স্মিতা সবার শেষে মানে এর অনুপাতটি সবার শেষে 3, মোট টোটাল একসঙ্গে যোগ করলে 3 আর 2 5 আর 1 6, আর মোট টোটাল যে অ্যামাউন্টটি মানে মোট টোটাল যে আমাদের যে মূলধনটি সেটি কত 6000 টাকা। তো আমাদের 6000 টাকার মধ্যে এই অংশটি হবে। তো 6000 যদি কাটি তো 1 3টি শূন্য, তাহলে এখানে হচ্ছে 3 একে 3, 3000 টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে ইস্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছে 3000 টাকা, মানে ইস্মিতার মূলধন হলো 3000 টাকা। তো এখানে আমাদের যেহেতু বলা হয়েছে যে ইস্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, এর মধ্যে কোন অপশানটি হবে, তো এখানে দেখছি যে সি দাগে আছে 3000 টাকা, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এটি আমাদের সি দাগে অ্যান্সার। ওকে, এবার আমরা এই 4 দাগটি সলভ করব। তো 4 দাগে বলা আছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটি আমাদের বলতে হবে। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের বলা আছে যে অমল আর বিমল নামে দুজন একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য রাখে, বিমল কিছু টাকা 6 মাসের জন্য। কত টাকা রেখেছে সেটি কিন্তু বলা হয়নি, বলা হচ্ছে যে কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। আর এক্ষেত্রে ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা। আবার এখানে বলা হয়েছে যে বিমল, মানে এখানে বিমল যে কত টাকা দিয়েছে আমরা জানি না, তার যে লাভের টাকাটি সেটি হয়েছে এই টাকাটি। তাহলে সেক্ষেত্রে বিমলের মূলধন কত সেটি আমাদের এর মধ্যে থেকে বলতে হবে। তো এখানে আমরা যেহেতু জানি না যে বিমলের মূলধন কত, তাহলে সেক্ষেত্রে আমরা একটি যে কোনো চলরাশি হিসেবে ধরে নিতে পারি। ওকে, তো অঙ্কটি আমরা এইভাবে করব যে আইভি দাগে ধরি বিমলের মূলধন সমান x টাকা। এবার একটি জিনিস দেখো, এখানে বলা হয়েছে না যে অমলের টাকা 9 মাসের জন্য কেটেছে, বিমলের টাকা 6 মাসের জন্য কেটেছে। তাহলে এদের দুজনের টাকা কি একই সেম সময়ের জন্য কেটেছে? কাটেনি। তাহলে এক্ষেত্রে আমাদের 1 মাসের হিসাবে মূলধনটি বের করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব অমলের যেহেতু এখানে 6 মাসের জন্য কেটেছে, তাহলে আমরা বলবো
যে অতএব এক মাসের হিসাবে বিমলের মূলধন কত? বিমলের মূলধন দেখো এখানে হচ্ছে x টাকা ধরেছি মূলধন, আর এক মাসের হিসাবে মোট টোটাল কেটেছে 6 মাস, তাহলে 6x টাকা। একইভাবে অমলেরটি বের করতে পারি, এবং এক মাসের হিসাবে অমলের মূলধন সমান অমলের কত? অমল 500 টাকা খেটেছে 9 মাসের জন্য, তো এখানে 500 গুণ 9 সমান 5 নং 4500 মানে 4500 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা বিমলের আর অমলের দুজনের মূলধন পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব বিমল ও অমলের মূলধনের অনুপাত, বিমল ও অমলের মূলধনের অনুপাত কত হবে? 6x:45:00:00। ওকে, এবার এখানে আমরা আর সংক্ষিপ্ত করব না, এরূপ আকারেই রেখে দেবো। এবার দেখো এখানে যখন আমরা মূলধনের অনুপাতটি পেয়ে গেলাম, আর এখানে বলা হয়েছে যে এই টাকাটি লাভ হয়েছে, তাহলে এখানে মোট এই টাকা থেকে বিমল কত টাকা লাভ হয়েছে সেটা আমরা x ধরে প্রথম বের করব, আর সেটি সমান আমরা এই টাকাটি রাখবো, তখন আমরা x এর মান পেয়ে যাব। এখন আমরা লিখতে পারি যে অতএব বিমলের লাভ্যাংশের পরিমাণ সমান, বিমলের লাভ্যাংশ কত হবে? দেখো বিমলের অনুপাতটি কত? এত 6x, আর মোট টোটাল একসঙ্গে এই দুটিকে যোগ করতে হয়, তো 6x + 4500 মানে 4500 টাকা। আর মোট টাকা লাভ হয়েছে, কত লাভ হয়েছে? এখানে বলা হচ্ছে 69, তাই না? তো এখানে 69 টাকা লাভ হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে আমরা অঙ্কটি কী করলাম? বিমলের লাভ্যাংশের পরিমাণ বের করলাম। তো লাভ্যাংশের পরিমাণ আমরা কীভাবে বের করি? প্রথমে এই যতজন ব্যবসায়ী নিয়োজিত হয় তাদের মূলধনটির অনুপাত আমরা বের করে নিই, অনুপাত বের করে নিয়ে যার লাভ্যাংশের পরিমাণটি বের করি তার অনুপাতের সংখ্যাটি নিয়ে নিই, আর মোট টোটাল যে অনুপাতের সংখ্যাগুলি হয় এগুলিকে একসঙ্গে যোগ করে নিচে বসাই, আর যেগুলি আমাদের মানে যে টাকাটি মোট লাভ হয় সেই টাকাটিকে আমরা পাশে এইভাবে গুণচিহ্ন করে রাখি, তাই না? তো এক্ষেত্রে আমাদের বিমলের লাভ্যাংশের পরিমাণ হচ্ছে এই টাকাটি, মানে এই x এর হিসাবে। ওকে, কিন্তু এখানে আবার কি বলা হয়েছে যে এখানে বলা আছে যে বিমল লাভের 46 টাকা পায়। ওকে, মানে যে টাকাটি আমাদের x ধরে বেরিয়েছে সেই টাকাটি আমাদের 46 টাকা পায়। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি 6x/6x + 4500 × 69 = 46, তাই না? মানে x এর হিসাবে এই টাকাটি হলো, আর প্রশ্নে আছে আমাদের যে বিমল এই টাকাটি পেয়েছে, তাহলে এই টাকাটি সমান এই টাকাটি। এবার যদি আমরা সলভ করি তাহলে 6x/6x + 4500 = 46, আর এখানে এই সংখ্যাটি আছে আমাদের সমান চিহ্ন এই সাইডে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। এবার বা দেখো এখানে যদি আমরা এই দুটি সংখ্যা কাটি তো আমাদের 23 দিয়ে কাটবে, 23 দুগুণ 3 দুগুণ 6, যদি আমরা 23 দিয়ে কাটি দেখো 3 দুগুণ 6, আবার 2 দুগুণ 4, আবার যদি আমরা এটিকে 3 দিয়ে কাটি 3 3 9, 3 দুগুণ 6, তাহলে এই দুটি সংখ্যা আমাদের 23 দিয়ে কাটলো। এবার আমাদের এখানে উপর হচ্ছে 2, নিচে হচ্ছে 3, তো এই দুটি ভগ্নাংশকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 3 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ হবে, 2 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ হবে, তো 3 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করলে 3 6 18x, আর এখানে 2 এর সঙ্গে গুণ করলে 6 দুগুণ 12x, আর প্লাস এখানে 45 দুগুণ হচ্ছে 90, আর 0 0। ওকে, বা 18x আর সমান চিহ্ন এই সাইডে এটি আছে প্লাসে, তো এই সাইডে চলে আসছে -12x, 18x 12x = এখানে 9000, বা 18 থেকে 12কে বাদ দিলে হচ্ছে 6x সমান এখানে 9000, আর এখানে বা x সমান হচ্ছে
9000, 6 আছে এক্সের সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। 6 দিয়ে যদি আমরা কাটি, দেখো 6 একে 6 হচ্ছে, তাহলে এখানে থাকছে 3, মানে এখানে 30 হচ্ছে, তো 6 5 ছক 30, দুটি শূন্য করতে দুটি শূন্য, তাহলে এখানে এই শূন্যটা হবে না, মানে 1500 টাকা। ওকে, অতএব এক্স ইজ ইকুয়াল টু হলো 1500 টাকা। তো এখানে আমরা এক্স সমান কী ধরেছিলাম, যে বিমলের মূলধন হলো এক্স টাকা, আর এখানে আমাদের এক্স সমান যেহেতু এটি বেরিয়েছে, তাহলে আমরা বলতে পারি যে বিমলের মূলধন ছিল 1500 টাকা। তো এখানে আমাদের 1500 আছে এ দাগে, তাহলে এটি আমরা বলতে পারি যে এটি আমাদের এ দাগের অ্যান্সার। ওকে, কীভাবে বের করলাম নিশ্চয়ই বুঝতে পারছো। তবু যদি কারো এই অঙ্কটি বুঝতে অসুবিধা হয়, আর একবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই 5 দাগটি সলভ করব। তো 5 দাগে আছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। তো এখানে আমাদের বলা হয়েছে যে পল্লবী আর রাজিয়া একটি ব্যবসায়, পল্লবী 500 টাকা নিয়োজিত করে আর রাজিয়া 600 টাকা নিয়োজিত করে। তো পল্লবীর 500 টাকা 9 মাস কেটেছে আর রাজিয়ার 600 টাকা 5 মাস কেটেছে। এক্ষেত্রে যে তাদের মধ্যে যে লাভ্যাংশটি বণ্টিত হবে সেটির অনুপাত এখানে কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো দেখো এখানে যেহেতু দেখছি যে উভয়ের মূলধনটি সেম সময়ের জন্য খাটেনি, তাহলে এক্ষেত্রে আমাদের 1 মাসের হিসেবে মূলধনটি প্রথম বের করে নিতে হবে, তারপর তার অনুপাতটি আমাদের এই লাভ্যাংশের অনুপাতই হবে। ওকে, তো আমরা এখানে 5 দাগটি এইভাবে করব যে এটি যেহেতু শর্ট কোশ্চেন, তো আমি সরাসরি 1 মাসের হিসেবে করছি। ওকে, যে পল্লবীর মূলধন 1 মাসের হিসাবে, এটি যদি আমাদের বড় অঙ্ক হতো তাহলে আমাদের এইভাবে লিখতে হতো যে পল্লবীর মূলধন 500 টাকা, সেটি 9 মাস কেটেছে, অতএব পল্লবীর মূলধন হয় 1 মাসের হিসাবে বলে এইভাবে লিখতে হতো। কিন্তু এটি যেহেতু আমাদের মাল্টিপল চয়েস মানে শর্ট কোশ্চেন, তার জন্য আমরা সরাসরি এইভাবে লিখতে পারি যে পল্লবীর মূলধন 1 মাসের হিসাবে 500 টাকা কেটেছে কত 9 মাস, তাহলে 5 নং 4500 মানে 4500 টাকা। একইভাবে রাজিয়া এবং রাজিয়ার মূলধন 1 মাসের হিসাবে, রাজিয়ার মূলধন 1 মাসের হিসাবে রাজিয়ার হচ্ছে 600 টাকা, কেটেছে 5 মাস, তাহলে 5 ছক 30 আর দুটি শূন্য করতে দুটি শূন্য, তাহলে হচ্ছে 3000 টাকা। এবার এখানে বলা আছে লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তো দেখো বলা আছে লাভ্যাংশটা কোন অনুপাতে বণ্টিত হবে। তো এখন যেহেতু আমরা 1 মাসের হিসাবে বের করে নিলাম, তার মানে কি এক্ষেত্রে এদের মূলধনটি 1 মাসের হিসাবে হয়ে গেল, মানে একই সময় হয়ে গেল। তো আমরা কি জানি যে একই সময়ে মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাতের সমান হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত, পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত হচ্ছে 4500 আর 3000। ওকে, আর এটি যদি আমরা অনুপাতে কাটি তো দুটি শূন্য কাটা, এখানে 5 দিয়ে 15 দিয়ে কাটছে, তাই না? 15 দুগুণ 30, 3 15 45, মানে 3:2। তো এখানে আমরা দেখছি যে পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত হচ্ছে এটি। তো আমরা এখানে লিখব যে একই সময়ে মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাত হয়, মূলধনের অনুপাত সমান লাভ্যাংশের অনুপাত হয়, অতএব এক্ষেত্রে অনুপাতটি হবে 3:2। তো 3:2 আছে আমাদের এ দাগে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি আমাদের এ দাগে অ্যান্সার। ওকে, আমরা কিভাবে বের করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এক্ষেত্রে আমাদের এই কথাটি এখানেও একইবারে আমরা লিখে দিতে পারতাম যে এখানে এটি বের করার পর যে একই সময় মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাত হয়, অতএব এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাতই হবে, এত বলে আমরা লিখে দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। ওকে,
এখানে এই কথাটি না বলে এই কথাটির জায়গায় যদি আমরা এই কথাগুলো লিখে দিতাম তবু আমাদের অ্যান্সারটি হয়ে যেত, কোনো অসুবিধা নেই। এবার আমরা এই বি দাগের অঙ্ক দুটি সলভ করব। তো এখানে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো এখানে আমাদের সত্য কি মিথ্যা সেটি বলতে হবে। তো ফার্স্ট যদি আমরা একের দাগটি দেখি, এখানে আছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। তো দেখো এখানে বলা আছে কমপক্ষে লোকের সংখ্যা দরকার 3 জন। তো আমরা এখানে দেখেছি যে যদি এই অঙ্কটি তোমরা দেখো, তো এখানে দেখেছি যে পল্লবী আর রাজিয়া দুজনের কথা বলা হয়েছে। তো ফার্স্ট যখন আমি তোমাদের এই অংশীদারি কারবারের অঙ্কটি করিয়েছিলাম পার্ট 1-এ, সেখানে বলেছিলাম কি যে এই অংশীদারি কারবার করতে হলে কমপক্ষে আমাদের 2 জন দরকার। 2 জনের বেশি যতজন খুশি আমরা নিতে পারি, কিন্তু কমপক্ষে আমাদের 2 জন দরকার। তো এক্ষেত্রে যেহেতু বলা আছে যে কমপক্ষে লোক 3 জন দরকার, তার মানে এটি হবে আমাদের মিথ্যা। ওকে, তো বি দাগের একে হবে আমাদের মিথ্যা। কেন মিথ্যা সেটি আর লিখলাম না, এটি তোমাদের জাস্ট বললাম যে এখানে তোমরা লিখে নেবে যে অ্যান্সারটি হবে মিথ্যা, কারণ কমপক্ষে 2 জন লোকের দরকার বলে লিখে নেবে। এবার আমরা এই 2-এর দাগটি করবো। তো 2-এর দাগে আছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো দেখো এখানে আমাদের বলা হয়েছে যে রাজু আর আসিফের যে মূলধনের অনুপাত সেটি হচ্ছে 5:4। আবার এখানে বলা হয়েছে যে রাজীব মোট লাভের টাকা পেয়েছে 80 টাকা আর এখানে আসিফ পায় 100 টাকা। তো কথাটি সত্য কি মিথ্যা সেটি আমাদের বলতে বলা আছে। তো আমরা কি জানি যে একই সময়ে মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাতের সমান হয়। তাহলে এখানে আমাদের মূলধনের অনুপাতটি দেওয়া আছে, আমরা যদি লাভ্যাংশের অনুপাতটি বের করি তো এখানে আমাদের রাজুর কথা বলা হয়েছে 80 আর আসিফের কথা বলা হয়েছে 100। তো আমরা অঙ্কটি দেখেই বলতে পারছি যে এখানে আমাদের এটি মিথ্যা আছে, কারণ এখানে যেহেতু আমাদের অনুপাতটি প্রথম অনুপাত বড়, মানে রাজুরটি বড় আছে আর আসিফেরটি ছোট আছে, তার মানে কি রাজুর টাকাটি বড় বেশি হবে, আসিফেরটি কম হবে, কিন্তু এখানে রাজুর টাকাটি কম দেখাচ্ছে, আসিফের টাকাটি বেশি দেখাচ্ছে। তো সেই হিসাবে এটি আমরা বলতে পারি মিথ্যা। কিন্তু এটি আমাদের দেখাতে হবে এইভাবে যে লিখবো যে 2-এর দাগে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু পেয়েছে 80 ও আসিফ পেয়েছে 100। এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত হচ্ছে কত 80:100। তো 20 দিয়ে কাটছে, 4 20 80, 5 20 100। তাহলে এক্ষেত্রে দেখছি লাভ্যাংশের যে অনুপাতটি আছে এটি আমাদের এখানে মূলধনের অনুপাতের সঙ্গে আমাদের সমান নেই, তাই না? মূলধনের আছে 5:4 আর এখানে লাভ্যাংশের অনুপাতটি হচ্ছে 4:5। এটি নট ইজিক্যাল টু, মানে এটি দুটি সমান নয়, অতএব এটি মিথ্যা। ওকে, এবার আমরা এই সি দাগে শূন্যস্থান পূরণ করি। এখানে এই 3টে অঙ্ক সলভ করব। তো ফার্স্ট এক দাগে আছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। দেখো অংশীদারি কারবার কয় ধরনের হয় আমরা জানি যে ফার্স্ট তোমাদের পার্ট 1-এ এখানের কথা বলছি যে পার্ট 1-এ আমি তোমাদের বলেছিলাম যে অংশীদারি কারবার 2 ধরনের হয়, একটি হলো সরল, একটি হলো মিশ্র। তাহলে এখানে আমরা লিখবো যে অংশীদারি কারবার 2 ধরনের। ওকে, এখানে 2 ধরনের লিখলেই হয়ে যাবে। 2-এর দাগে আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদার কারবার বলে। তো কি অংশীদারি কারবার বলে? যে অন্য কোনো শর্ত ছাড়া আর একই সময়ের জন্য সমান সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে তাকে সরল অংশীদারি কারবার বলে। তাহলে এখানে লিখতে হবে সরল অংশীদারি কারবার। এবার 3-এর দাগে আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো আমরা কি জানি যে যদি এই অংশীদারি কারবারে ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করা হয়, এখানে যেমন পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য, এই যে ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করেছে,
এক্ষেত্রে এই ধরনের অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ওকে, যদি সমান সময়ের জন্য হয়, মানে মনে করো যে এক্ষেত্রে যদি পল্লবী আর রাজিয়া উভয়ের টাকা হয়তো বা 9 মাসের জন্য নয়তো বা 5 মাসের জন্য খাটতো, বা উভয়ের টাকা 1 বছরের জন্য খাটতো, তাহলে সেক্ষেত্রে সমান সময়ের জন্য হতো, সেক্ষেত্রে হতো সরল অংশীদারি কারবার। কিন্তু এখানে যেহেতু উভয়ের টাকা ভিন্ন সময়ের জন্য খেটেছে, তার জন্য এটি হবে মিশ্র অংশীদারি কারবার। তো এখানে আমাদের বলা হয়েছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিহিত করলে তাকে কি বলবে? মিশ্র অংশীদারি কারবার। এবার আমরা এই 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এসেগুলিকে সলভ করব। তো ফার্স্ট 1-এর দাগে আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে 3 জন ব্যক্তির কথা বলা আছে যাদের মূলধনের অনুপাতটি দেওয়া আছে আর বছরের শেষে মোট কত টাকা লাভ হয়েছে সেটি দেওয়া আছে। তো বলা হচ্ছে যে এক্ষেত্রে অ্যান্টনি মানে এই শেষের যে ব্যক্তিটি আছে তার কত টাকা লাভ হয়েছে সেটি এখানে আমাদের বের করতে হবে। তো এখানে যেহেতু আমাদের অনুপাতগুলি ভগ্নাংশ আকারে আছে, তো এটিকে যদি আমরা একটি পূর্ণ সংখ্যা আকারে নিয়ে এসে তারপর আমরা এই অ্যান্টনির এই মোট লাভের থেকে কত লাভ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে অঙ্কটি আমি একটু লিখেই নিয়েছি। দেখো যে এই দাগের 1-এ সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত যথাক্রমে 1/6:1/5:1/4 আর মোট লাভ সেটি আমরা লিখে নিয়েছি যে 3700 টাকা। এবার তাহলে যদি আমরা এখানে এদের মূলধনের অনুপাতটি একটি পূর্ণ সংখ্যায় আনি, তো আমরা এখানে অঙ্কটি এইভাবে করব। আমি জাস্ট একটু লিখে নিয়েছি যে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত যথাক্রমে 1/6, আমি একটু জায়গা রেখে দিচ্ছি, ওকে, 1/5 আর এখানে 1/4। ওকে, দেখো এখানে যেহেতু এই 3টি ভগ্নাংশ আছে, তো এটিকে যদি আমাদের পূর্ণ সংখ্যা আনতে হয়, এদের যে হরগুলি আছে এই হরের আমরা লসাগু করব, লসাগু করে একটি নির্দিষ্ট সংখ্যা আনবো। তো 6, 5, 4 এই 3টিকে যদি লসাগু করে 2 দিয়ে যায়, তো 3 2 6, 5 2 2 4, তাহলে হচ্ছে এখানে 5 2 10, 3 10 30, 30 2 60, তাহলে এখানে হচ্ছে আমাদের 60 60 60। যদি কাটি 6 10 60, 5 দিয়ে কাটলে 5 5 1 5, 5 5 12 60 আর এখানে 4 15 60, তাহলে এক্ষেত্রে সমান হচ্ছে 10 1 10 আর এখানে 12 1 12 আর এখানে 15 1 15। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাতে আমরা একটি পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম। এবার মোট লাভ এই টাকাটি, তো বলা হয়েছে যে অ্যান্টনির মানে লাভ কত হয়েছে, লাভ্যাংশ কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব অ্যান্টনির লাভ্যাংশ সমান অ্যান্টনির লাভ্যাংশ, অ্যান্টনি সবার শেষে, তাহলে এটি হচ্ছে এর অনুপাতটি হচ্ছে 15। মোট টোটাল একসঙ্গে যোগ করলে কত হচ্ছে 5 6 7, তাহলে হচ্ছে 7 আর এখানে 3 মানে 37। ওকে, তাহলে এক্ষেত্রে দেখছি যে অ্যান্টনির লাভ্যাংশের যে ভাগহারটি সেটি এটি, আর মোট টোটাল হচ্ছে 37 মানে 3700 সমান 37 1 37 2টি শূন্য মানে 15 1 15 আর 2টি শূন্য মানে 1500 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে অ্যান্টনির লাভ্যাংশ হবে 1500 টাকা। তো এখানে আমাদের কী বলা হয়েছিল, দেখো এখানে বলা হয়েছে যে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি, তাহলে আমরা বলতে পারি যে অ্যান্টনির লাভ হবে 1500 টাকা, এটি আমাদের অ্যান্সার। ওকে, তো এখানে আগের অংশটুকু তোমাদের করতে হবে না, জাস্ট এখান থেকে তোমরা অঙ্কটি শুরু করতে পারো যে 3 জনের এইভাবে মূলধনের অনুপাতটি তোমরা বের করে নেবে, বের করে নিয়ে অ্যান্টনির লাভ্যাংশটি বের করে দেবে। এগুলি যেহেতু আমাদের সংক্ষিপ্ত উত্তর, তার জন্য আমরা কিন্তু এভাবে করতে পারি। ওকে, আর যদি আমাদের এগুলি মানে বড় প্রশ্ন হতো, বেশি নম্বরের জন্য হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিটেলসে পুরো লিখতে হতো যে এখানে যেমন এটি করেছিলাম এটি লিখতে হতো, আবার এটি লিখতে হতো, এখান থেকে আবার পরের লাইন এটি আসতে হতো। ওকে, এবার আমরা এই 2-এর দাগটি সলভ করবো। তো 2-এর দাগে আছে একটি অংশীদারি ব্যবসায় পিখা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3।
এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি। তো দেখো এখানে বলা আছে যে একটি অংশীদারি ব্যবসায় যদি পৃথার সঙ্গে রাবেয়ার মূলধনের অনুপাত বের করা হয় তাহলে সেটি হবে 2:3। আবার যদি এই রাবেয়ার সঙ্গে জেসমিনের মানে এই রাবেয়ার সঙ্গে জেসমিনের অনুপাতটি বের করা হয় সেক্ষেত্রে হবে 4:5। তাহলে এক্ষেত্রে তিনজনের যদি মূলধনের অনুপাত একসঙ্গে বের করা হয় তাহলে সেক্ষেত্রে এই তিনজনের মূলধন অনুপাতটি কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা এখানেও আমি অঙ্কটি একটু লিখে নিয়েছি, জাস্ট বারবার বইয়ের দিকে যেতে অসুবিধা হচ্ছে তার জন্য লিখে নিয়েছি যে পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত হলো এটি আর রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত হলো এটি। তো আমরা অঙ্কটিকে এইভাবে করব, 2 দাগে যে পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত সমান কত, 2:3। ওকে, এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সমান 4:5। তাহলে এক্ষেত্রে অতএব দেখো এখানে যদি তোমরা এই অঙ্কটি একটু ভালো করে দেখো, এখানে রাবেয়ার যে অনুপাতটি আছে সেটি এখানে আছে 3, আবার এখানে যখন রাবেয়ার অনুপাতটি আছে সেটি আছে 4, মানে প্রথমে রাবিয়া পরে জেসমিন, তাহলে প্রথমটি হচ্ছে রাবেয়ার পরেরটি হচ্ছে জেসমিনের। তো এখানে রাবেয়ার অনুপাতটি আছে 4, আবার এখানে প্রথমে পৃথা তারপর রাবিয়া, মানে প্রথমে এটি হচ্ছে পৃথার অনুপাত, এটি হচ্ছে রাবেয়ার অনুপাত। তো প্রথমে আমরা দেখছি রাবেয়ার অনুপাত এখানে আছে 3, আবার এখানে রাবেয়ার অনুপাত আছে 4। তাহলে এক্ষেত্রে আমাদের উভয় জায়গায় সেম করতে হবে, তবেই আমাদের মানে এখানে 3টি আমরা সেম পাবো অনুপাত। ওকে, তো এটি কীভাবে বের করতে হয় দেখো, এখানে আমাদের রাবেয়ার অনুপাতটি আছে 4, তাহলে এখানে আমাদের উভয় সংখ্যার সঙ্গে 4 দ্বারা গুণ করব। তো 2 4 আর এখানে ইস্টু করতে 2 × 4 আর ইস্টু এখানে 3 × 4। ওকে, এখানে আমাদের কত আছে, এখানে রাবেয়ার অনুপাতটি আছে 3, তাহলে এবার আমরা এই দুটি সংখ্যাকে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে হচ্ছে 4 × 3 ইস্টু এখানে 5 × 5 × 3। তাহলে এটি সমান হচ্ছে এখানে 4 2 8, 3 4 12, এখানে যদি হয় 3 4 12, এখানে 3 5 15। তাহলে এখানে আমরা দেখছি যে এবার পৃথা ও রাবেয়ার যে মূলধন অনুপাত সেটি হচ্ছে 8:12, আর এখানে রাবেয়া জেসমিনের মূলধন অনুপাত হচ্ছে 12:15। তাহলে এখন দেখি যে এখানে উভয় জায়গায় রাবেয়ার মূলধনটি আমাদের সেম হয়ে গেল, আর সেই অনুযায়ী পৃথার অনুপাতটি হলো 8 আর জেসমিনের অনুপাতটি হলো 15। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে অতএব পৃথা ও রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত যথাক্রমে কত হবে, যথাক্রমে 8:12, পৃথার হচ্ছে 8, রাবেয়ার হচ্ছে 12 আর জেসমিনের হচ্ছে 15। এটি আমাদের অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলি তোমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে ছিল। তোমাদের যখন সেই অঙ্কগুলি করেছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন আমাদের এখানে যেমন পৃথা রাবেয়া আছে সেখানে AB করে লেখা ছিল যে AB এর অনুপাত যদি এত হয়, BC এর অনুপাত যদি এত হয়, তাহলে ABC এই তিনটির অনুপাত কত সেই ধরনের ছিল। তো এই অঙ্কটি সেম সেই অঙ্কের মতো না, তো সেম সেইভাবেই কিন্তু এটি করা হলো। ওকে, এবার আমরা এই 3 দাগটি সলভ করব। তো 3 দাগে আছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। তো এখানে আমাদের অঙ্কটি কি বলা হয়েছে দেখো, এখানে বলা আছে যে দুজন ব্যক্তি একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে এই টাকাটি, এবার রাজীবের যে মূলধনটি সেই টাকাটি হলো এটি এবং রাজীবের লাভ হয়েছে এই টাকাটি, তাহলে সেক্ষেত্রে আফতাবের যে মূলধন সেটি কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু আমরা জানি না যে আফতাবের মূলধন কত, তো সেটিকে আমরা একটি চলরাশি হিসেবে ধরে নিতে পারি। আর তাছাড়া এখানে মোট লাভ যেহেতু এই টাকাটি হয়েছে আর সেক্ষেত্রে এই রাজীব যেহেতু এই টাকাটি পাচ্ছে, তাহলে এই টাকা থেকে এই টাকাটি বাদ দিলে এই আফতাব কত টাকা লাভ পেয়েছে সেটি আমাদের বেরিয়ে যাবে। তো ফার্স্ট আমরা আফতাবের মূলধনটি একটি চলরাশি হিসেবে ধরি। তো এখানে 3 দাগে
ধরি আফতাবের মূলধন সমান x টাকা, ধরি আফতাবের মূলধন সমান x টাকা এবং রাজীবের মূলধন সমান ৬,০০০ টাকা ও লাভ কত? লাভ হয়েছে ৯০০ টাকা। অতএব এক্ষেত্রে আফতাবের লাভ, মোট লাভ হচ্ছে ১৫০০। এখান থেকে রাজীবের লাভ হয়েছে ৯০০। তাহলে এখানে মোট লাভের থেকে যদি রাজীবের লাভটি বাদ দেওয়া যায়, সেটি আমাদের আফতাবের লাভ হবে। তো ২টি শূন্য করতে ২টি শূন্য, ৯ আছে কত হলে ১৫ হবে ৬, তার মানে ৬০০ টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে আফতাবের লাভ হচ্ছে ৬০০ টাকা। এবার দেখো, আফতাবের মূলধন হলো x টাকা, আফতাবের লাভ হচ্ছে ৬০০ টাকা, রাজীবের মূলধন ৬০০ টাকা এবং লাভ হয়েছে ৯০০ টাকা। এবার এই দুটিকে যদি আমরা আনুপাতিক হারে বসাই, তাহলে এক্ষেত্রে আমরা এটিকে এইভাবে বসাতে পারি যে অতএব ৬০০০ টাকা, এই রাজীবের মূলধন হচ্ছে ৬০০০ টাকা। ওকে, রাজীবের মূলধন ৬০০০ টাকা আর আফতাবের মূলধন কত? আফতাবের মূলধন x টাকা ধরেছি। তাহলে এক্ষেত্রে এর যে লাভটি হবে সেই একই অনুপাতে লাভ হবে, যেহেতু অংশীদারি কারবার। তাহলে এক্ষেত্রে এর লাভটি হচ্ছে কত? এর লাভটি ৯০০ টাকা আর এক্ষেত্রে এর লাভটি হচ্ছে ৬০০ টাকা। এবার যদি আমরা এটিকে সলভ করি, তো বা এখানে ২টি শূন্য কাটা, তো দুটিকে যদি আমরা কাটি, ৩ দিয়ে কাটলে ৩ দুগুণ ৬, ৩ তিরিকে ৯। তাহলে এক্ষেত্রে আমাদের ৩-এর সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে 3x, আর এখানে 2-এর সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে ৬ দুগুণ ১২, ০০ ০। ওকে, তার মানে ১২,০০০ বা x হচ্ছে ১২,০০০, আর এখানে 3 আছে এক্সের সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। ৩ দিয়ে যদি কাটি, ৩ ৪ ১২, ০০ অতএব x হচ্ছে ৪,০০০ টাকা। ওকে, তাহলে আমাদের x এর মান আমরা কি ধরেছিলাম? যে আফতাবের মূলধন ধরেছিলাম x টাকা, আর x সমান বেরিয়েছে ৪,০০০ টাকা, আর এখানে আমাদের বের করতে বলা হয়েছিল আফতাবের মূলধন কত সেটি বের করতে বলা হয়েছিল। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব আফতাবের মূলধন সমান ৪,০০০ টাকা। এটি আমাদের অ্যান্সার। ওকে, কি করে বের করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। দেখো, এখানে বলা হয়েছিল যে মোট লাভ হয়েছে এই টাকাটি, আবার এখানে বলা হয়েছে রাজীবের মূলধন এত, লাভ এত। তো এখানে রাজীবের মূলধন হলো এত, লাভ হলো এত, তাহলে মোট লাভ হয়েছে এত। তাহলে আফতাবের লাভ কত? মোট লাভের থেকে যখন আমরা এই রাজীবের লাভটি বাদ দিচ্ছি, তাহলে এখানে আফতাবের লাভটি বেরিয়ে গেল। এবার এখানে আফতাবের মূলধন কত আমরা জানি না, তার জন্য মূলধনটি আমরা x ধরেছি। তাহলে এক্ষেত্রে আমরা এটিকে এইভাবে লিখতে পারি যে আনুপাতিক হারে যদি লিখি, তাহলে এখন আমাদের লিখতে পারি যে এই রাজীবের মূলধন অনুপাত এখানে আফতাবের মূলধন সমান হবে, এখানে এই আফতাবের সমান হবে এখানে এই রাজীবের লাভ অনুপাত এখানে আফতাবের লাভ। ওকে, তো মানে এখানে আমি লাইনটি লিখে দিচ্ছি যে এটি এমন হতে পারে যে ৬,০০০ সমান এটি হবে ৯০০/৬০০। ওকে, আর এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি এইভাবে হবে, কারণ আমরা জানি যে ইস্টু থাকলে মাঝে সেটি আমাদের পরের এই পরপদটি এই নিচে আমাদের ভগ্নাংশ আকারে চলে আসে। এরপর যখন আমরা সলভ করলাম, সেক্ষেত্রে x সমান আমাদের ৪,০০০ টাকা বেরোলো। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আফতাবের মূলধন হলো ৪,০০০ টাকা। এবার আমরা এই আইভি দাগটি সলভ করব। তো আইভি দাগে আছে একটি অংশীদারি ব্যবসায় ৩ জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ৬০ টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। তো এখানে আমাদের বলা হচ্ছে যে একটি ব্যবসায় ৩ জন ব্যক্তির যে মোট মূলধন আছে সেই মূলধন কত সেটি বলা হয়নি, শুধুমাত্র তাদের যে অনুপাতটি সেটি আমাদের বলা হয়েছে যে এই অনুপাতে আছে এই ৩ জন ব্যক্তির মূলধন। এবার এই ব্যবসায় বলা হয়েছে যে কে কত টাকা পেয়েছে সেটিও আমাদের বলা হয়নি, তো শুধুমাত্র বলা হয়েছে যে প্রথম ব্যক্তি, এক্ষেত্রে প্রথম যে ব্যক্তিটি মানে এক্ষেত্রে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ৬০ টাকা কম, মানে এক্ষেত্রে প্রথম ব্যক্তি যে লাভ হয়েছে সেই লাভটি তৃতীয় ব্যক্তি যে লাভ তার থেকে ৬০ টাকা কম। এক্ষেত্রে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল সেটি আমাদের বের করতে হবে।
তো এক্ষেত্রে যেহেতু আমরা জানি না যে মোট কত টাকা লাভ হয়েছিল, তো এক্ষেত্রে আমরা মোট লাভকে এক্স ধরে নিতে পারি, মানে যে কোনো একটি চলরাশি হিসেবে ধরে নিতে পারি। তো অঙ্কটি আমরা এইভাবে করব, আইভি দাগে ধরি মোট লাভ হয়েছে এক্স টাকা। এবার 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত সমান 3:8:5। ধরি মোট লাভ হয়েছে এক্স টাকা আর 3 জনের মূলধনের অনুপাত হলো এত টাকা। ওকে, তাহলে এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে যে আমাদের প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তির কত টাকা লাভ হয়েছে আর তৃতীয় ব্যক্তির কত টাকা লাভ হয়েছে সেটি আমরা এই মোট টাকা মানে মোট লাভের থেকে বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখব যে অতএব প্রথম ব্যক্তির লাভ সমান প্রথম ব্যক্তির যে লাভ, প্রথম ব্যক্তি যেহেতু লাভ বের করছি তাহলে প্রথম ব্যক্তির যে অনুপাতটি আছে সেটি নেব 3। মোট টোটাল একসঙ্গে যোগ করলে 8 × 5 = 13, 14, 15, 16, তাহলে এখানে হচ্ছে 16। আর এর সঙ্গে মোট যে লাভটি হয় সেটি আমরা গুণ করি। তো এখানে মোট লাভ যেহেতু আমরা জানি না সেটি এক্স ধরেছি, তার মানে আমরা এক্সকে গুণ করব। তো 3x/16 টাকা। এবার দ্বিতীয়টি আমরা আর বের করব না, কারণ প্রথম আর তৃতীয়টির মধ্যেই আমাদের এখানে সম্পর্কটি বলা আছে। তো আমরা এখানে তৃতীয় ব্যক্তিটি লিখব। তো এবং তৃতীয় ব্যক্তির লাভ সমান, তৃতীয় ব্যক্তির লাভ যেহেতু বের করছি তো তৃতীয় ব্যক্তির যে অনুপাতটি আছে সেটি নেব 5, আর মোট টোটাল যোগ করে হচ্ছে 16, এর সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে 5x/16 টাকা। এবার বলা হয়েছে কি তৃতীয় ব্যক্তির যে লাভ হয়েছে যে টাকাটি, এই টাকাটির থেকে এই টাকাটি কত টাকা কম, 60 টাকা কম। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব প্রশ্নানুসারে আমরা 5x/16 - 3x/16 = 60। ওকে, যেহেতু বলা আছে তৃতীয় ব্যক্তির যে লাভ হয়েছে সেই লাভের থেকে প্রথম ব্যক্তির লাভ 60 টাকা কম। দেখো এখানে তাই বলা হয়েছে না যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম। তো দেখো আমি যে কথাটি বলছিলাম এই কথাটি এখানে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে লেখা আছে, কিন্তু কথাটির মানে একই। এখানে বলা আছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, ওকে, সেক্ষেত্রে মোট লাভ কত। তো এক্ষেত্রে বলা আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, মানে এর যে লাভ তার থেকে এর লাভটি 60 টাকা কম। তো এখানে আমরা সেজন্য লিখেছি যে এটি থেকে এটিকে মাইনাস করলে আমাদের এটি হবে, বা এখানে আমরা এই যে সমীকরণটি কিন্তু আমরা অন্য একটিভাবে করতে পারি, যে এখানে যেহেতু এই প্রথম ব্যক্তির যে লাভ সেই লাভটি যেহেতু তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণটি এভাবে করতে পারি যে 3x/16 + 60 = 5x/16। এভাবেও কিন্তু আমরা সমীকরণটি গঠন করতে পারি যে প্রথম ব্যক্তির লাভের সঙ্গে 60 টাকা যোগ করলে এখানে তৃতীয় ব্যক্তির লাভ সমান হয়। ওকে, এখানে কিন্তু আমরা এইভাবে সমীকরণটি গঠন করতে পারি। তো এবার যদি আমরা এটিকে সলভ করি, এই দুটি মাইনাস আছে তো এদের হরের লসাগু করলে হচ্ছে 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 5xকে গুণ করলে 5x, মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 3xকে গুণ করলে 3x = 60, বা 5x থেকে 3xকে বাদ দিলে হচ্ছে 2x = এখানে আমাদের এই সংখ্যাটি সমান ছিল এই সাইডে যে নিচে মানে ভাগে, তো এই সাইডে চলে যাবে গুণে, তাহলে এখানে হচ্ছে 60 আর এর সঙ্গে 16 হচ্ছে গুণ। ওকে, বা x = 60 × 16, আর 2 আছে এক্সের সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে, যদি কাটি তো 30 × 2 = 60। এবার অতএব x = হচ্ছে 16 × 2 = 32, 300 লং 48 শূন্য, তাহলে হচ্ছে 480 টাকা। তাহলে এক্ষেত্রে দেখি যে আমাদের x = হলো 480 টাকা। তো এখানে আমরা ধরেছিলাম যে মোট লাভ হয়েছে x টাকা, আর x টাকা সমান এই টাকাটি, মানে আমাদের এটি অ্যান্সার। ওকে, এখানে বলা হয়েছিল যে ব্যবসায় মোট কত লাভ হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায় মোট 480 টাকা লাভ হয়েছে।
এবার আমরা এই 5-এর দাগটা সলভ করবো। তো 5-এর দাগে আছে জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। তো এখানে বলা আছে যে জয়ন্ত, অজিত আর কুণাল নামে 3 জন ব্যক্তি 15,000 টাকা দিয়ে মোট টোটাল 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এবার এক্ষেত্রে তাদের যে লাভটি হয় সেই লাভটি যথাক্রমে 800, 1000 আর 1200 এইভাবে মানে আনুপাতিক হারে ভাগ করে নিলে তাদের প্রত্যেকের এত টাকা করে পায়। তো এক্ষেত্রে জয়ন্ত কত টাকা দিয়েছিল, মানে দেখো 3 জন ব্যক্তির মোট টোটাল যে মূলধনটি সেটি হলো এটি। তো এর মধ্যে এই জয়ন্ত কত টাকা দিয়েছে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি, এখানে যেহেতু বছরের শেষে বলা হয়েছে তার মানে কি একই সময় মানে 3 জনের প্রত্যেকের মূলধনটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কেটেছে। তাহলে একটি নির্দিষ্ট সময়ের জন্য যদি মূলধনটি কাটে তাহলে এক্ষেত্রে এদের যে মূলধনের অনুপাত সেটি এই লাভ্যাংশের অনুপাতের সমান হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু এখানে লাভ্যাংশটি দেওয়া আছে তাহলে এর অনুপাতটি ধরে আমরা এখানে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল সেটি আমরা বের করতে পারি। তাহলে অঙ্কটি আমরা এইভাবে করব যে ভি দাগে জয়ন্ত, অজিত এবং কুণালের মূলধন যথাক্রমে কত 800, 1000 আর 1200। ওকে, তো এটি যদি আমরা মানে অনুপাতটি বের করি, 2টি শূন্য করে 2টি শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 4 দিয়ে নয় 2 দিয়ে কাটবে, তো 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। এবার দেখছি যে আমাদের এখানে জয়ন্ত, অজিত আর কুণালের মূলধনের মধ্যে জয়ন্ত প্রথম, অজিত পরে, কুণাল সব শেষে। তো আমাদের এখানে কার কথা বলা আছে যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। তো জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল মানে জয়ন্তের মূলধনটি যেহেতু বের করবো তাহলে জয়ন্তর যে লাভের অনুপাতটি সেটি আমরা ধরবো। তাহলে এক্ষেত্রে জয়ন্ত প্রথম মানে এর লাভের অনুপাতটি প্রথম। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব জয়ন্তর মূলধন সমান অনুপাতটি হলো 4। মোট টোটাল যোগ করলে হচ্ছে 6 4 10, 10 5 15। আর এখানে মোট যে মূলধনটি সেটি হলো 15,000। তো এখানে 15,000, 15 1 15, 3টি শূন্য করতে 3টি শূন্য। তো এবার 4-এর সঙ্গে 1কে গুণ করলে সমান 4,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে জয়ন্তের মূলধন ছিল 4,000 টাকা।